এখন এই র্যাবকে বিলুপ্তি করার দাবি চলে এসেছে। আর এই দাবিটা করেছে কে? নিউ ইয়র্ক ভিত্তিক যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে হিউম্যান রাইটস ওয়াচ। র্যাব বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচের। বিলুপ্ত হয়ে যেতে পারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, কারণ সেখানে অনেক ঘটনার সাথে তারা জড়িত, যে ঘটনাগুলা শেখ হাসিনার সরকারের সময় সবচেয়ে বেশি ঘটেছে। তাদের এই দুজনের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যেই কল রেকর্ডের কারণেই হয়তো ফাঁসির ধরিতে জ্বলতে হবে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ভারতের কাছে শেখ হাসিনা যেন একটা গলার কাটা হয়ে দেখা দিয়েছে। ভারত আসলে কি করবে? তারা শেখ হাসিনাকে কতদিন তাদের কাছে রাখবে এবং কিভাবে রাখবে, এবং যেভাবে তারা রাখছে এখন পর্যন্ত, সেই রাখার কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? ফেঁসে যাচ্ছেন হাসিনা, সত্তরই তাকে বাংলাদেশে ফিরতেই হবে। শেখ হাসিনা প্রতিষ্ঠিত মাফিয়াতন্ত্রের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়াকে একটা মিলিটারি কুর কারণে হয়েছে কিনা এই আলাপটা উঠছে কোনো কোনো দিকে, বা অ্যাটলিস্ট ওঠানোর চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনার পতন নিশ্চিতভাবেই একটা কুয়ের মাধ্যমে হয়েছে। ক্ষমতার উল্টোপিঠ কত নির্মম হয়, কত নিষ্ঠুর হয়, তা সচক্ষে দেখলেন রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু। ভারত যখন আউট হচ্ছে তখন বাংলাদেশে ইন করতে চাইছে আরেকটি দেশ, চীন। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এমন একটি ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে দর্শক, যেই ভয়েস রেকর্ডটির কারণে তাদের ফাঁসির দড়িতেও ঝুলতে হতে পারে। তো দর্শক, সেই ভয়েস রেকর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে কি কি কথা উঠে এসেছে এবং আসাদুজ্জামান খান কামাল ঠিক কি কি করেছে সমস্ত কিছুই আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট যেভাবে পালিয়ে গিয়েছিলেন, সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল? সেনাবাহিনী কি কোনোভাবে কু করতে চেয়েছিল? দর্শক, সেই বিষয়টাও আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, যেখানে বলা হচ্ছে যে খুব দ্রুতই নিষিদ্ধ হতে চলেছে বাংলাদেশ র্যাব, কেননা তারা বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। র্যাব 2004 সালের 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আপনার কি বলা হয়েছে, এই একটা বাহিনীকে আমরা বাংলাদেশে প্রথমবার দেখছিলাম। সম্পূর্ণ কালো ড্রেস পরা, চোখে থাকে কালো চশমা, মাথায় টুপি, গাড়িটার কালারও কালো, মেশিনগুলো বড় ভয়ঙ্কর। তৎকালীন সময় সন্ত্রাসীদেরকে দমনের জন্য বিএনপির নেতৃত্বাধীন সরকার এই বাহিনীটাকে গঠন করেছিল। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ভিডিপি, আমাদের আজকের দিনের বিজিবি, পাশাপাশি পুলিশ, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী, আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। গত 20 বছরে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সজাগ দৃষ্টি ছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি। বেসিক্যালি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী গত 20 বছর না, গত 53 বছর যাবতই আমাদের সশস্ত্র বাহিনীগুলো পলিটিক্যাল ব্যবহারের শিকার হয়েছে। আর এর মাঝখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, দাবি করা হয়েছে র্যাবকে। পুলিশের ইস্যুটাও সামনে আলোচনা আসতে যাচ্ছে। এখন এই র্যাবকে বিলুপ্তি করার দাবি চলে এসেছে। আর এই দাবিটা করেছে কে? নিউ ইয়র্ক ভিত্তিক যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে হিউম্যান রাইটস ওয়াচ। অলরেডি আপনারা জানেন যে গত 15 বছরে র্যাব যেমন একদিকে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অনেক ভালো কাজ করেছে, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর এজ এ রেজাল্ট আমেরিকা র্যাবকে কিন্তু স্যাংশন দিয়েছিল, এমনকি কয়েকজন ঊর্ধ্বতন যারা অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা বহাল আছে। এই পরিস্থিতিতে যেহেতু ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে আসীন আছেন এবং তার সাথে পশ্চিমা ভিত্তিক যেই সংস্থাগুলো আছে তাদেরও ভালো সম্পর্ক, আর ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতেই নোবেল পুরস্কার পেয়েছেন, এবার তার কাছে একটা চিঠি পাঠিয়েছে এই কি বলা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। চিঠিতে তারা র্যাবকে বিলুপ্ত করার দাবি করেছেন। তো তাদের চিঠিতে কি আছে আমরা দেখি। একটা খোলা চিঠি তারা যেটা দিয়েছে, এটা তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এইসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল। মানে তারা যেটা বলতে চাচ্ছে, র্যাব যে বেশ কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো বিতর্কিত ছিল, যেমন নারায়ণগঞ্জের ঘটনা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো এই ঘটনাগুলোর জন্য এখানে যারা ঊর্ধ্বতন অফিসার বা কর্মকর্তারা ছিলেন তাদেরকে কখনোই জবাবদিহিতার আওতায় আনা হয়নি, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। এখন তারা বলছে যে র্যাব প্রতিষ্ঠার পর থেকে, মানে সেই 2004 থেকে আজকে 2024 পর্যন্ত যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোকে
তদন্ত করার আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস সরকারের প্রতি আপনার হিউম্যান রাইটস ওয়াচ। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় আপনার ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে। এখন র্যাবকে বিলুপ্তি করা যে প্রয়োজন সেটা সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন যে মানবাধিকার সংস্থাগুলো আছে বাংলাদেশেরও বা বিভিন্ন বিশিষ্ট জনেরা আছেন তারাও কিন্তু বিভিন্ন কারণে র্যাব সম্পর্কে কথা বলেছেন। আন্তর্জাতিক অঙ্গনের এই সংস্থাটির বাইরেও বিবিসি বাংলা তারা এটা নিয়ে যখন প্রতিবেদন করছেন তারা এটার উপর একটা মানে কি বলা যায় অ্যানালাইসিস করছেন। তাদের অ্যানালাইসিসটা হচ্ছে এরকম, এই বিষয় নিয়ে দুই ধরনের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। মানবাধিকার কর্মীরা মনে করেন র্যাবকে বিলুপ্ত করার আর কোনো বিকল্প নেই, বিকল্প হচ্ছে তাকে করতে হবে। ভারতের কাছে শেখ হাসিনা যেন একটা গলার কাটা হয়ে দেখা দিয়েছে। ভারত আসলে কি করবে? তারা শেখ হাসিনাকে কতদিন তাদের কাছে রাখবে এবং কিভাবে রাখবে, এবং যেভাবে তারা রাখছে এখন পর্যন্ত সেই রাখার কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? সেটাকে খুব বৈরূপ দিবে নাকি সেটা বাংলাদেশকে চাপে ফালানোর মতো ব্যবস্থা দাঁড়াবে? এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতের জন্য এখন আর কোনো তুরুপের তাস নয়, বরং তার জন্য একটা বোঝা। এবং আন্তর্জাতিক বিবেচনাতেই পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে ভারতে অনির্দিষ্টকালের জন্য রাখতে সমর্থন জানাবে না। এবং ভারতকে দেখুন, এই মুহূর্তে কিছুদিন আগেও বলা হতো ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে না। একমাত্র ব্যতিক্রম ছিল বাংলাদেশ। একমাত্র বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো ছিল। কেন অন্যদের সঙ্গে ছিল না? এই কারণে ছিল না, ভারতের যে স্বভাব, যে কেবল নেওয়ার স্বভাব, দেওয়ার স্বভাব ছিল না, এই স্বভাবের কারণে বাংলাদেশ ছাড়া কেউ তার উপর হ্যাপি ছিল না। শেখ হাসিনা হ্যাপি ছিলেন, কাজেই বাংলাদেশের মানুষ কি চাইতো সেটা কিন্তু কখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত হয়েছে বাংলাদেশের উপর চেপে থাকা স্বৈরাচারী হাসিনা সরকার কি চায় সেটাই, এবং সেই প্রচারটাই, সেই প্রাপ্তিটাই ভারত এতদিন বেশ এনজয় করেছে। কিন্তু এবার কি হবে? এরই মধ্যে ভারতের সরকার, মানে তাদের ওটাকে বলে সাউথ ব্লক বলে আর কি, ওই সরকার সচিবালয় এটাকে সাউথ ব্লক বলে তারা, এবং এই ভারতের সরকার মানে সাউথ ব্লক তারা কি চায় এটা যতটা না গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে ভারতের জনগণ কি চায়। এরই মধ্যে ভারতের জনগণ, ভারতের বিভিন্ন মিডিয়া তারা কিন্তু নরেন্দ্র মোদীর সরকারকে, মানে সাউথ ব্লকের যে পলিসি বাংলাদেশের প্রতি অথবা শেখ হাসিনার প্রতি, তাকে ঠিক সমর্থন করছে না। উদাহরণ দিয়ে বলি, ভারতের একাধিক মিডিয়ায় এ নিয়ে অনেক রিপোর্ট ছাপা হয়েছে। সবশেষ একটা মিডিয়া আমি আজকেই দেখলাম, সেটা হলো দ্য ওয়ার। দ্য ওয়ার ভারতের একটা অনলাইন মিডিয়া, বাট খুব পাওয়ারফুল। ওদের টেলিভিশন আছে, মানে অনলাইন ভিডিও আছে, বেশ পাওয়ারফুল এটা, এবং ভারতের অনেক বড় বড় সাংবাদিক এখানে কাজ করেন। এই দ্য ওয়ারে একটা নিবন্ধ ছাপা হয়েছে। সেই নিবন্ধটার শিরোনামটা এমন যে ইন্ডিয়াস শেখ হাসিনা প্রবলেম ইজ নট গোয়িং অ্যাওয়ে ইজিলি। মানে সহজ বাংলা হলো যে ভারতের যে শেখ হাসিনাকে নিয়ে যে সমস্যা, এটা খুব সহজে দূর হচ্ছে না। এর মাধ্যমে তারা অনেক কিছু বলেছে, এবং যেগুলো বলেছে আমার কাছে পড়ে মনে হয়েছে এগুলো একেবারেই বাস্তব কথা। আমাদের সাধারণ মানুষের যে উপলব্ধি, তার সঙ্গে এই নিবন্ধের বক্তব্যগুলো মিলে যায়। যেমন এখানে যেটা বারবার বলেছেন ওনারা, যে বছরের পর বছর এই হাসিনা সরকার, দুর্নীতিপরায়ণ সরকারের ব্যাপারে ভারত অন্ধ ছিল, এবং ভারতের এই অন্ধ থাকার সুযোগটা হাসিনা সরকার বেশ ভালোভাবে নিয়েছে। কিভাবে নিয়েছে? তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে দিয়েছে, এবং এই নিবন্ধে একটা হিসেবে দেওয়া হয়েছে যে $150 বিলিয়ন, যেটা নাকি আমাদের টাকায় দাঁড়ায় 17,70,000 কোটি টাকা। এই টাকা এই সরকার নিজে অথবা তার পছন্দের লোকদের দিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। টাকার এই পরিমাণটা আমাদের দেশের জাতীয় যে বাজেট হয় সে বাজেটের দ্বিগুণ, মানে 2 বছরের বাজেটের সমান টাকা এই দুর্নীতিবাজ হাসিনা সরকার এই দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। তো এই সরকারকে, এমন একটা সরকারকে ভারত সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই সাপোর্ট এদেশের সাধারণ মানুষ মানবে কেন? মানতে তো পারে না। এমনকি বিগত নির্বাচনের আগে, নিবন্ধে যেটা বলা হয়েছে, বিগত নির্বাচনের আগে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র কিন্তু এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই চাপটা শুরুতে দিলেও পরে এই মোদী সরকারের কারণে সেটাকে দেওয়া সম্ভব হয়নি। মোদী সরকার বারবার বোঝানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রকে যে এটা আমাদের ইস্যু, এটা আমাদেরকে হ্যান্ডেল করতে দেন, এবং বলেছে, যেমন ওই সময় উনি যে লিখেছেন, এই লেখক যেটা লিখেছেন সেই জিনিসটা আপনাদেরকে আমি পড়ে শোনাই। এই লেখক লিখেছেন, ওই সময় দিল্লি ওয়াশিংটনকে বলেছিল যে আমাদের মধ্যে, মানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐকমত্য না হলে তারা, মানে যুক্তরাষ্ট্র, আমাদের কৌশলগত অংশীদার হিসাবে পাবে না। এমন হুমকিও কিন্তু মোদী সরকার সেই সময় যুক্তরাষ্ট্রকে দিয়েছিল, এবং এটা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র পারেনি যে বাংলাদেশের উপর চাপটা প্রয়োগ করতে। এবং ওই সময় আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের
মানে ওই সময়কার যিনি প্রভাবশালী রাজনীতিবিদ ওবায়দুল কাদের বলেছিলেন না, এই তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে, এটা হলো ওই জিনিস। আরেকটা সমস্যা যেটা হলো এই সমস্যা ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে এই লেখক বলছেন যে ভারতের সমস্যাটা হলো যে যখন এদেশে একটা গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা যখন পালিয়ে এদেশ ছেড়ে চলে গেল, তখনও ভারত বুঝতেই পারেনি, ভারতের আমলারা, ভারতের কূটনীতিকরা বুঝতেই পারেনি যে দেশের মানুষ আসলে কি চায়। তারা বুঝতেই পারেনি বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, এটাই তারা বুঝতে পারেনি। বরং তারা আওয়ামী লীগের যে ন্যারেটিভটা, আওয়ামী লীগের যে ব্যাখ্যাটা, সেটাকেই তারা গ্রহণ করার চেষ্টা করেছে। যার ফলটা কি হয়েছে, যার প্রকাশটা কিভাবে ঘটেছে, যে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরে যখন বলছেন যে এই ঘটনাটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মতো, দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির মতো, তখনও ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশের জনগণের যে ইচ্ছা ছিল সেটাকে তাদের পার্লামেন্টে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। এটা হলো এই নিবন্ধের বক্তব্য। এবং এই নিবন্ধে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষ কেন ফুঁসে উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, এই জিনিসটাই ভারত বুঝতে পারেনি। যদিও নিবন্ধের শিরোনাম ছিল যে এটা খুব সহজে যাবে না এই সমস্যা, শেষে কিন্তু একটা সহজ সমাধানও এই নিবন্ধে প্রকাশিত হয়েছে। সেই সমাধানটা কি, তারা বলেছে যে ভারতের এখন উচিত হবে তার দীর্ঘদিনের যে মিত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, সেটাকে ত্যাগ করে তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে মিত্রতা করার চেষ্টা করা। যদি সেটা না করে তাহলে ভারত লস করবে। শেখ হাসিনা প্রতিষ্ঠিত মাফিয়াতন্ত্রের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়াকে একটা মিলিটারি কুর কারণে হয়েছে কিনা, এই আলাপটা উঠছে কোনো কোনো দিকে, বা অ্যাটলিস্ট ওঠানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমাদেরও এই বিষয়ে আসলে কিছুটা কথা বলা দরকার। দিন 2-3 আগে আমি একটা জার্মান পত্রিকার সাথে দীর্ঘ ইন্টারভিউ হলো। সেই ইন্টারভিউতে আমাকে বেশ কয়েকটা প্রশ্ন, এটা কু কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে। আমেরিকান আরেকটা পত্রিকার সাথেও আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। আমেরিকান পত্রিকাটার নাম আমরা অনেকে জানি, ওয়াল স্ট্রিট জার্নাল। একই প্রশ্ন করা হয়েছে যে এটা কু কিনা। তার মানে বাংলাদেশে এই যে চেঞ্জ হলো, এটাকে একটা মিলিটারি কু হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা বিভিন্ন দিক থেকে হচ্ছে। আমাদের একটা সর্বসাধারণের অংশগ্রহণের গণ অভ্যুত্থানকে কু হিসাবে ট্যাগ করার মতো ভয়ঙ্কর কিছু হতে পারে না। খুব বেশি অ্যানালাইজ এগুলোর করছে, কিন্তু প্রশ্নটার জবাব দিতে চাই আমরা, সেটা হচ্ছে এটা একটা মিলিটারি কু কিনা। এই আলাপটা জরুরি। আমরা খেয়াল করি মিলিটারি রোল কি ছিল। মিলিটারি রোল ছিল আমাদের এই মুভমেন্টে খুবই গুরুত্বপূর্ণ রোলও বলবো, কিন্তু সেটা কি কু? বাংলাদেশে মিলিটারি প্রথম নেমেছিল কখন? মিড জুলাইয়ে যখন সংকট শুরু হলো, তখন একটা পর্যায়ে যখন পুলিশ, বিজেপি, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ একসাথে থেকে গুলি করে শত শত হত্যা করেও আর সামাল দিতে পারছিল না পরিস্থিতি, তখন শেষ চেষ্টা হিসেবে মিলিটারি ডিপ্লয় করা হয়েছিল এবং কারফিউ দেওয়া হয়েছিল। সেটা দিয়ে কোন রকমের একটা ওই মুহূর্তে ঠ্যাক দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো মিলিটারিতে ডিপ্লয়েড হয়েছিল। মিলিটারি কি ডিপ্লয়েড হতে চায়নি? চেয়েছে। তার মানে তখনও মিলিটারি শেখ হাসিনার আদেশ মানছেন। শুধু সেটা না, আমাদের কাছে ফুটে যাচ্ছে মিলিটারি রীতিমতো যুদ্ধের ভঙ্গিতে গুলি করছেন। এই ভিডিও আমাদের কাছে আছে। সুতরাং মিলিটারি শেখ হাসিনার হয়ে গুলিও করেছিল আমাদের ছাত্র জনতার উপরে, তার আদেশ পালন করেছিল। পরবর্তীতে কি হলো, আমরা একটা সভার কথা জানি যেখানে বিভিন্ন পর্যায়ের অফিসারদেরকে নিয়ে মিলিটারি চিফ একটা সভা করেন, যেখানে মিড টু লোয়ার লেভেলের অফিসাররা ক্যাটাগরিক্যালি বলেন যে তারা এই ধরনের পরিস্থিতিতে আর গুলি করতে চান না, দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে চান না। অসাধারণ একটা ব্যাপার, আমাদের জাতির ইতিহাসে এটা লেখা থাকতে হবে। তারপর চিফ বুঝলেন যে আসলে মিলিটারিকে দিয়ে জনগণকে গুলি করিয়ে আর আসলে এটা সম্ভব হবে না, এবং গুলি করলে এখন হাজার হাজার গুলি করতে হবে। এবং চিফের জায়গা থেকেও আমরা তাকেও ধন্যবাদ দেই। ধরুন জনাব আজিজের মতো একজন চিফ যদি থাকে, আজিজ আহমেদ যেমন ছিলেন, তিনি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার মতোই গুলি করানোর চেষ্টা করতেন, কিন্তু এই চিফ প্রফেশনালি উনি বুঝতে পেরেছেন। বিশেষ করে যখন শেষ দিন শেখ হাসিনা 45 মিনিট সময় আছে বলে চিফরাকে জানিয়েছিলেন, তখন বিভিন্ন দিক থেকে লাখে লাখে মানুষ যাচ্ছিল গণভবনের দিকে। এখন ওদেরকে যদি ঠেকাতে হয়, ঠেকানো যাবে কিনা ভিন্ন কথা, আপনি যদি ওখানে অটোমেটিক ওয়েপন দিয়ে গুলি করতে থাকেন তাহলে শত শত না হাজার হাজার মানুষ মারা যাবে। এই হাজার হাজার মানুষ মেরে ফেলা মিলিটারির জন্য কি সম্ভব ছিল? চাইলে কি পারতো? এমনকি আজিজও চাইলে পারতো? আমার মনে হয় না। আর মেরে ফেললেও কয়েকশো কয়েক হাজার মারা গেলেও আমি মনে করি না ওই মানুষকে, ওই স্পিরিটেড মানুষকে থামানো যেত। তাহলে মিলিটারির পদক্ষেপ হচ্ছে, মিলিটারি একটা পর্যায়ে নিউট্রাল হয়েছে, প্যাসিভ হয়েছে। মানে প্যাসিভ হয়ে নিউট্রাল হয়ে একটা মিলিটারি কু করা যায়, এটা ব্রহ্মচালানি আর জেফ্রি সার্চের মতো মানুষ না হলে মনে হয় কল্পনা করা যায় না। মানে সারা জীবনের এই মানুষগুলো তো কিছু একাডেমিক অ্যাচিভমেন্ট আছে, কিন্তু স্টুপিডের মতো কথা বলছেন দুজনই। চেলানিকে আমি চিনি, চেলানির কাজ হচ্ছে সারা পৃথিবীকে ভারতের মতো করে চলতে হবে। ওকে, ওই পাতে জেফ্রি সার্চ কত নিচে নামছেন যে উনি এখন এটাকেও ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। পৃথিবীতে বিভিন্ন পর্যায়ে যখন গণঅভ্যুত্থান সফল হয়, তার একটা বড় অংশে আসলে মিলিটারি শেষ পর্যন্ত এক্সিস্টিং রেজিমকে আর সাপোর্ট করে না, এটাই ঘটে।
এরশাদের সময় এরশাদের পতন হয়েছিল কারণ মিলিটারি একটা পর্যায়ে এরশাদকে আর সমর্থন করতে অস্বীকার করেছে। তাহলে কি সেটাও মিলিটারি কু ছিল? এই দুই স্টুপিডের কথা শুনে তো আমাদের মনে হয় ওইটাও মিলিটারি কু ছিল, কারণ তারা বলেছে আমরা তোমার সাথে কোঅপারেট করবো না। আমি যদি ভুল না করে থাকি, জেনারেল নুরুদ্দিন ছিলেন তখন, নুরুদ্দিন এরশাদকে এটা জানিয়ে দিয়েছিলেন এবং তখনই নিশ্চিত হয়ে যায় এরশাদকে আসলে ক্ষমতা থেকে নামতে হবে। তো ওটাও কু। আমাদের এই জিনিসগুলো একটু কমব্যাট করতে হবে। এটা একটা গণ জাগরণ, গণ অভ্যুত্থান, যে গণ জোয়ার দেখে মিলিটারি আর সাহস করেনি যে এখানে সে এই কাজটা করবে। এবং আমি আবারও বলছি, জনাব ওয়াকারুজ্জামান মিলিটারি চিফ অত্যন্ত প্রফেশনাল অ্যাটিটিউড তখন দেখিয়েছেন। এটাই প্রফেশনাল অ্যাটিটিউড। উনি কথার কথা উনি প্রথম নামলেন শেখ হাসিনার হয়ে, যেহেতু উনি চাকরি করেন, দেশের অনেক বড় পজিশন, বাট স্টিল ইটস জব, আপনি আপনার অর্ডার শুনতে হবে। উনি নেমেছিল না, যদিও একটা গুলি করাও মিলিটারির উচিত হয়েছিল বলে আমি মনে করি না, কিন্তু খুব দ্রুত তারা তাদের পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে যে ডিসিশন নিয়েছেন এটাও প্রফেশনাল ডিসিশন আমি মনে করি। এই ডিসঅবে করা, শেখ হাসিনার অর্ডার ডিসঅবে করাটাও প্রফেশনাল ডিসিশন ছিল, এর বেশি কিছু না। সুতরাং এটা একটা গণ অভ্যুত্থান। মৃতের সংখ্যা আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারছি প্রায় 900। এই সংখ্যাটা 2000-3000 কুড বি এনিথিং। হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত মানুষ অন্ধ হয়েছে, নিখোঁজ আছে হাজার হাজার। আমরা আসলে এখনো জানি না কি ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছে। এই মূল্য দেওয়ার পরও মিলিটারির যে রোল দেখা যাচ্ছে, সাইলেন্ট কু বা এই ধরনের আলাপ যারা আনছেন, এদের মধ্যে শয়তানি আছে। আমি মনে করি এই আলাপটা আনার চেষ্টা করা হচ্ছে যাতে সরকারের উপর চাপ তৈরি করা যায়। যেমন সাক্স লিখছেন যে একটা এখানে কু হয়ে গেল, কিন্তু আমেরিকা স্টেপ নিল। আমেরিকা স্টেপ নেবে কেন? ইটস নট এ কু। মানে এটা যদি গণ অভ্যুত্থান না হয়, পৃথিবীতে তাহলে আর কোনোদিন গণ অভ্যুত্থানটা হয় নাই। একটা সোসাইটির প্রতিটা শ্রেণী পেশার মানুষ, মানে আমাদের এলিটরাও নেমে গিয়েছিলেন মাঠে, এলিটরাও পার্টিসিপেট করেছেন। মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, পুয়ার পিপল, স্টুডেন্টস, প্রত্যেক পেশার মানুষ, প্রত্যেক জায়গার মানুষ, এইরকম সব মানুষের এইরকম অংশগ্রহণের তো গণঅভ্যুত্থানের হিস্ট্রি খুব বেশি পাবো না আমরা, এটা বলছি না, পাবো না, কিন্তু তারা এইভাবে এটাকে পোর্ট্রে করার চেষ্টা করছে। সুতরাং আমাদের এই আক্রমণের জায়গাটা বুঝতে হবে এবং আমাদের সরকারকে এই জায়গায় সতর্ক থাকতে হবে। এই চর্চাগুলোকে যারা ইন্টারন্যাশনালি তারা কমব্যাট করতে পারে, কারণ এই আলাপগুলো শুরু হয়েছে এবং এই আলাপ আজকে হোক কালকে হোক, সাম পিপল উইল বি পেইড ইভেন এটা করার জন্য। সুতরাং এই সতর্কতা তাদের দিক থেকে লাগবে, কারণ এটাকে ওইভাবে এস্টাবলিশ করার চেষ্টা করা গেলে, মানে আমি নিজে যখন প্রশ্ন ফেস করেছি, আমি দেখলাম যে এই প্রশ্ন কাউকে যেহেতু বাইরে কথাবার্তা হচ্ছে, কারো মনে এই প্রশ্ন উঠছে। সুতরাং এটাকে কমব্যাট করা না গেলে আমাদের সরকার, অন্তর্বর্তী সরকার চাপে পড়বে। They must be very careful about that. দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।